নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন সাহিত্যিক প্রতিভা বসুর লেখা গল্প দুঃখীরাম। সুমন চাকরি পেয়েছে। আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বাড়িতে। সুমনের বড় কাকা নির্মলবাবু বাজারে গেছেন মাংস আনতে। আজ মস্ত ভোজ হবে। সুখবর নিয়ে দিদি জামাইবাবু কাল রাতেই কলকাতা থেকে এসেছেন। দিদির ঠিকানা দিয়েই সব আবেদন পাঠানো হয়েছিল, তাই খবরটা দিদির কাছেই এসেছে প্রথম। বিকেলের ডাকে চিঠি পেয়ে বিকেলের ট্রেন ধরেই চলে এসেছেন ওরা। সুমন লজ্জা ভাব করে ঘুরে বেড়াচ্ছে। MA পাশ করে পুরো 6 মাস বসে থাকার পরে এই চাকরি। ভালো কাজই পেয়েছে, মাইনে ভালো, কোম্পানিটাও ভালো, পাকা চাকরি, আবার নানাবিধ সুবিধেও আছে। দিদি বললেন, এবার তোর বিয়ে দেব। সুমনের চাইতে সুমনের দিদি 10 বছরের বড়। এই ভাইয়ের প্রতি তার প্রায় সন্তান স্নেহ। দিদির পরে এক দাদা ছিল, সে নেই। দাদার পরে সে। বাবাও মারা গেছেন 2 বছর আগে। অকাল মৃত্যুই এ পরিবারের বৈশিষ্ট্য। বাবার বাবাও অকালে গিয়েছিলেন। বলা যায় সুমনের বিধবা ঠাকুমা 2টি ছেলে এবং 2টি মেয়ে নিয়ে একেবারে অকুলে পড়েছিলেন প্রথম দিকে। সুমনের বাবা নিরঞ্জনবাবু রথের রশি খুব শক্ত হাতেই ধরলেন। কোনো কাজেই তার কোনো আপত্তি না থাকায় উপার্জনের ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেল। পৈতৃক বাড়ি শ্রীরামপুরে। পিতৃহীন হয়ে সপরিবারে চলে এলেন সেখানে। একটা খরচ কমল, অর্থাৎ বাড়ি ভাড়া। বিএ পাশ করে MA পড়ার তোড়জোড় করছিলেন, সেটা হলো না। না হোক, কিছু এলো গেল না। বাড়ি বাড়ি টিউশনি ছাড়াও বাড়ি বাড়ি ঘুরে তাদের বাজার করে দেওয়া, রেশন এনে দেওয়া, কেরোসিন জোগাড় করা, বাচ্চাদের স্কুলে দিয়ে আসা, এইসব করে করে মাসের শেষে যা উপার্জন হতো বেশ চলে যেত সংসার। কাপড় চোপড়ে খুব স্বচ্ছন্দ না হলেও চাল ডালে টান পড়ত না। পরে শ্রীরামপুরের মিশনারি স্কুলে মাস্টারিও পেয়ে গেলেন। উদয় অস্ত খেটে একদিন টেনে তুললেন সংসারটা। বোন 2জনের বিয়ে হলো, ভাঙা ঘর দালান হলো, ভাই 2জন লেখাপড়া শিখল। ভাগ্যক্রমে ওই শ্রীরামপুরেই চাকরি পেল তারা। একজন কাপড়ের মিলে, অন্যজন কোনো মারোয়ারির গদিতে। মারা গেলেন 58 বছর বয়সে। বাড়ি থেকে এখনও শোকের ছায়া সরে যায়নি। সুমনের মা এখনও বিষাদে ভুগছেন, শরীরও খুব খারাপ। দিদি অপর্ণা প্রায় প্রত্যেক সপ্তাহেই আসে মায়ের কাছে, মাকে নিয়েও যায় মাঝে মাঝে। সুমন শ্রীরামপুর থেকে 12 ক্লাস পাশ করে কলকাতায় গিয়ে দিদির কাছ থেকেই পড়েছে। সবই ভালো, কিন্তু চাকরিটা হয়েছে বড্ড দূরে, কানপুর শহরে। জামাইবাবু বলছেন, ভালোই হয়েছে, আমরা বেশ কানপুরটাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সব ঘুরে দেখে আসব। বড় কাকিমা বললেন, সুমন গিয়ে ঠিক হয়ে বসা মাত্রই আমি ওর কাছে গিয়ে হরিদ্বারে, ঋষিকেশে তীর্থ করে আসব। ছোট কাকা বললেন, ঋষিকেশ থেকে দেরাদুন আর বেশি কি দূর, আর দেরাদুন গেলে মুসৌরি পাহাড়েও ঠান্ডা হাওয়া খেয়ে আসা যাবে। দিদি বলল, খোকনটাকে পাঠিয়ে দেব তোর কাছে, IIT-তে ভর্তি করে দিবি। জামাইবাবু বললেন, গাছে কাঁঠাল গোঁফে তেল, ছেলে তোমার পাশ করুক আগে, মাত্র তো 10 ক্লাস। ছোট কাকিমা বললেন, দেখতে দেখতে 10 ক্লাস 12 ক্লাস হয়ে যাবে। গলা খাঁকারি দিয়ে বড় কাকা বাজার থেকে এলেন। প্রচুর বাজার করেছেন। বাজার করতে খুব ভালোবাসেন তিনি। মাছ, মাংস, সবজি, ডিম, দই, মিষ্টি কিছুই বাদ দেননি। বাজার হয়েছে 4 জনের টাকা একত্রিত করে। বড় কাকা, ছোট কাকা, জামাইবাবু আর মা সবাই সমান টাকা দিয়েছেন। কাকাদের টাকা পয়সা বিষয়ে বিশেষ চক্ষু লজ্জা নেই। সুমনের বাবার উপার্জনেই তারা বড় হয়েছেন। তার তৈরি দালানেই বাস করছেন। এখন তিনি নেই,
সুমন তাদের সন্তান তুল্য। সুমনের এই চাকরি পাওয়ার আনন্দভোজে সুমনের মা এবং দিদির কাছ থেকে টাকাটা না নিলেই শোভন হতো। দিদি তো অতিথি, সারা বাড়িতে ওই তো একটিই জামাই, আর তো সব ছোট ছোট। তার মধ্যে ছোট কাকার তো মেয়েই নেই, দুটি শুধু ছেলে। জামাইয়ের কাছ থেকে টাকাটা নেওয়া যে লজ্জার সে খেয়ালও নেই। আর সুমনের মা বলতে গেলে একান্ত নিঃসম্বল। সুমনের বাবার মৃত্যুর পরে সুমনের খরচ বলতে গেলে দিদিই প্রায় বহন করে। কেবল সুমনের মা থাকেন, তার থেকেও তারা খরচ নেন। অথচ কাকা দুজন ভালো উপার্জন করেন, আসলে সঞ্চয় করেন। সুমনের বাবারই এত বড় সংসার চালিয়ে সেই অঙ্কটা শূন্য। যাই হোক, দিনটা খুব ভালো কাটলো সকলের, খুব খুশিতে কাটল। 2-4 জনকে খেতেও বলা হয়েছিল। বিকেলের দিকে খালি হয়ে গেল বাড়ি। সপ্তাহখানেকের মধ্যেই সুমন চাকরিতে যোগ দিতে চলে গেল। মাস 3 মধ্যেই বাড়ি ঠিক করে এসে মাকে নিয়ে গেল। দিদিকেও যাবার জন্য পীড়াপিড়ি করছিল, সংসারের ঝামেলায় যেতে পারল না। ছেলের কাছে গিয়ে সংসার পেতে স্বামীর মৃত্যুর 2 বছরের মধ্যে মায়ের মুখে প্রথম হাসি ফুটল। আরও 2 বছর বাদে মা এবং দিদি এবং কাকা কাকিমারা যখন বিবাহের জন্যে মেয়ে দেখাদেখি শুরু করলেন, তখন সুমন তার মনের কথা খুলে লিখল দিদিকে। লিখল, শ্রীরামপুরেই একটি মেয়েকে সে বিবাহ করবে স্থির করেছে, কথাও দিয়েছে। মেয়েটির কেউ নেই, মামার আশ্রয়ে থাকে, নিতান্ত দরিদ্র। দিদি যেন একদিন শ্রীরামপুরে গিয়ে দেখে আসে তাকে। কারোকে কিছু বলবার দরকার নেই, বেড়াতে গেছে এমনিভাবেই যেন যায়। দেখে এবং কথাবার্তা বলে কেমন লাগে সে কথা জানবার জন্য সে উৎসুক থাকবে। দিদির পছন্দ হলে, দিদি ভালো লাগলে আর তার মনে কোনো দ্বিধা থাকবে না। ঠিকানা নিচে দেওয়া হলো, তাদের বাড়ি থেকে সে বাড়ি খুব দূরে নয়। আরও লিখল, যেদিন তার চাকরির খবর নিয়ে দিদি এসেছিল সেদিনই বিকেলে গিয়ে মেয়েটিকে কথা দিয়েছিল যে একটু গুছিয়ে নিয়ে হাতে একটু টাকা পয়সা জমলেই বিয়ে করবে। এদিকে যথেষ্ট বরপণ নিয়ে কাকারা তখন একটা সম্বন্ধ প্রায় স্থির করে ফেলেছিলেন। চিঠিও পাঠাচ্ছিলেন সুমনের মায়ের কাছে। সুমনের দিদিকেও জানাবার জন্য কলকাতা যাবেন স্থির করেছিলেন। এরই মধ্যে ভাইয়ের চিঠি পেয়ে অপর্ণা নিজেই এসে হাজির হলো। কাকা কাকিমারা খুব খুশি হয়ে বললেন, এসে গেছিস? সুমনের একটা দারুণ সম্বন্ধ স্থির করেছি আমরা। তোর ছোট কাকা তোর কাছে যাচ্ছিলেন এই শনিবার। দিদি বলল, কোথায় সম্বন্ধ স্থির করলে? চন্দননগরের মেয়ে। মেয়ের বাবা প্রচণ্ড বড়লোক, বলতে পারিস রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে পাবে সুমন। তাই নাকি? নগদই দেবে 10,000, সোনা 50 ভরি। তারপর তোমার গিয়ে তামা, কাঁসা, পিতল, রূপা এসব তো আছেই। আসবাবপত্র দেবে যথেষ্ট, যেমন ধরো গিয়ে খাট, আলমারি, চেয়ার, টেবিল, সোফা। বড় কাকিমা পানের বাটা নিয়ে বসেছেন। ঘন ঘন পান খাওয়া অভ্যেস তার। পিচ করে বাইরে পিক ফেলে এসে বললেন, 1010 টাকা একসঙ্গে হাতে পেলে কি সুবিধা হবে ভাবো দেখি। বাড়িটার যা হাল হয়েছে, একটু সারাই সুরাই করে নেওয়া যায়। মেয়ে দেখেছ? দেখেছি। দেখতে কেমন? ডানা কাটা পরি না হলেও কিছু মন্দ বলা যায় না। যেমন আর 5টা মেয়ে তেমনি। তোকে নিয়ে যাব আবার। এবার অপর্ণা হেসে বলল, দেখে আর কি হবে, যে বিয়ে করবে তার পছন্দই পছন্দ। ওই প্রসঙ্গ ওইখানেই স্থগিত থাকলো। তারপর অন্যান্য গল্পসল্পের পরে ফাঁক বুঝে একটু আসছি বলে বেরিয়ে পড়ল অপর্ণা। ঠিকানা খুঁজতে বেশি কষ্ট করতে হলো না। কলকাতা তো নয় যে নম্বর মেলাতেই প্রাণান্ত, কটা বা পাড়া। বাড়ির কর্তার নামই যথেষ্ট। কড়া নাড়তে যে মেয়েটি দরজা খুলে দিল তাকে দেখে
আর বলে দিতে হলো না যে এই মেয়েই সুমনের মনোনীতা। সুন্দর সুগঠিত চেহারা, মাজা রং, বড় বড় কালো চোখ, মস্ত লম্বা চুল। তাকিয়ে অপরিচিতা মহিলা দেখে সসংকোচে বলল, আপনি? অপর্ণা বলল, আমি তোমার কাছেই এসেছি। আমার কাছে? বিস্ময়ের ভঙ্গিতে তাকালো সে। আমি সুমনের দিদি। তৎক্ষণাৎ মেয়েটি চোখ নামালো, মৃদু স্বরে বলল, আসুন। অপর্ণা বলল, তোমার মামা মামিমা বাড়ি আছেন? ত্রস্ত হয়ে মেয়েটি বলল, না না। না না মানে? ওরা বাড়ি নেই? আছেন, কিন্তু আতঙ্কিত ভঙ্গিতে প্রায় কেঁপে গেল। অপর্ণা ভুরু কুঁচকে বলল, ভয় পাচ্ছ কেন? ওরা কি সুমনকে পছন্দ করেন না? করেন। তবে? পেছন ফিরে দেখে নিয়ে প্রায় ফিসফিস করে বলল, আপনি ওদের কি বলবেন? সুমন লিখেছে তোমাকে নাকি কথা দিয়েছে। ও সব বলবেন না ওদের। কেন? মেয়েটি আবার ফিসফিস করল। আপনি বটতলাতে গিয়ে একটু দাঁড়ান, আমি পিছন দিক দিয়ে ঘুরে আসছি। অদূরেই বিশাল বটবৃক্ষের ছায়া, তলা দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, বাঁধানো ঘাট। ওই শাঁসা অবেলায়ও 2-4 মহিলা পুরুষ স্নান করছে সেখানে। গঙ্গার ধারেই ওদের বাড়ি। গিয়ে দাঁড়াতেই মেয়েটি এসে হাজির হলো। বলল, মামা কাজে গেছেন, মামি খেয়ে উঠে ঘুমুচ্ছেন, ভাই বোনেরা সব স্কুলে গেছে। অপর্ণা বলল, তুমি কি করছিলে? বাসন মাজছিলাম, এবার স্নান করতে যাব। খাওনি? খাবো। প্রায় 3টে বাজে, এখনও খাওনি? কাল সংক্রান্তি, অনেক কিছু ধুতে টুতে হলো। ও, আমি বলছিলাম যে, বলো। আমার একজন মামাতো বোন আছে, কলেজে পড়ে, দেখতে ভালো। কার সঙ্গে ঘটকালি করতে চাও? চুপ করে হেসে বলল, আমার মামা মামিমা তার সঙ্গেই ওর বিয়ে দেবার কথা ভাবছেন। সেজন্য ওকে বিয়ে দেবার কথা অভ্যর্থনাও করেন। কিন্তু যদি এমন হয় যে... বুঝেছি। তোমার নাম কি? সুজাতা। এখানে কতদিন এসেছ? আমার মা আমার 2 বছর বয়সে মারা যান। বাবা আর আমি ছিলাম। উনি মিলিটারিতে কাজ করতেন, সিমলায় ছিলাম। মারা গেছেন 3 বছর আগে। সেই থেকে এখানেই আছি। পড়াশোনা করতে না? করতাম, ম্যাট্রিক পাশ করেছি। আইএ পড়তে পড়তে এই অবস্থায় চলে আসতে হলো। তারপর আর পড়তে পারলে না? না। সুমনের সঙ্গে তোমার কোথায় আলাপ হলো? এ বাড়িতেই। ও এ বাড়িতে আসতো? আমার মামাতো ভাইকে পড়াতো। মামাতো বোনের সঙ্গে আলাপ আছে? হ্যাঁ। মামাতো বোন ওকে পছন্দ করে? খুব। মামা মামির ও পাত্র পছন্দ? হ্যাঁ, চাকরি পাবার পর থেকেই ওরা মনস্থির করেছেন। মাঝখান থেকে তুমি সর্বনাশ করেছ, তাই তো? আমি? না, আমি তা চাই না। কি চাও না? আমি কোনো দিন কিছু বলিনি, কিছু চাইনি। আমি কখনো কল্পনা করিনি। ঠিক আছে, আমি এবার চলি। নিচু হয়ে পায়ে হাত দিল সুজাতা। বাড়ি ফিরে দেখল কাকিমারা চায়ের বন্দোবস্ত করেছেন। লুচি ভেজে টাল করেছেন বারকোষের উপর। অপর্ণা বাড়ি থেকে 10টার মধ্যে স্বামীর সঙ্গে বসে যা হোক 2টি খেয়ে স্বামী আপিসে গেল, সে সোজা হাওড়া এসে ট্রেনে চাপল। দুবদাব করে স্কুল থেকে ফিরে এলো ছেলেটা। লুচির পাহাড় নিমেষে ধসে গেল। মেয়ে দুটি শান্ত, তারা বড়দির আঁচল ধরল। চা খেতে বসে ইতস্তত করে অপর্ণা বলল, আমি বলছিলাম কি,
এই সম্বন্ধ তোমরা স্থির করো না। সবাই বলল, কেন কেন? অপর্ণা বলল, প্রথমত ওই সব বরপণ সুমন কখনোই নেবে না। কেন নেবে না? ওরা নিজে থেকে দেবে। তা হলেও আমাদের যা অবস্থা, বরপণ না নিয়ে 2-4 জন লোক ডেকে বিয়েই বা দেবো কেমন করে? না ডাকতে পারলে ডাকবে না, তা বলে পরের টাকায় জাঁকজমকের দরকার কি? তোর এই মত? আমার তো নিশ্চয়ই। আমি আমার বাবাকে বলেছিলাম, যারা পণ চাইবে আমি সেখানে বিয়ে করব না। সে তুই নিজে বিয়ে করেছিস তাই, তা না হলে কি দাদা তোকে বিনা পণে বিয়ে দিতে পারতেন? সুমনও হয়তো নিজেই বিয়ে করবে, সে কথা আলাদা। হাত উল্টোলেন তারা। বোঝা গেল যথেষ্ট বিরক্ত হয়েছেন। এরপরে সকলের উৎসাহই কেমন নিভে গেল। চায়ের আসরটা তেমন জমল না। কলকাতা ফিরে এলো। ভাইকে চিঠি লিখল অপর্ণা। মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার মামা মামির বিষয়ে যা শোনা গেল তাতে খুব মসৃণভাবে যে কিছু হবে তা নয়। এদিকে কাকা কাকিমারাও খুব খুশি হবেন বলে মনে হয় না, কেননা তারা বড়লোকের একমাত্র কন্যাকে পছন্দ করে এসেছেন, যারা রাজত্ব এবং রাজকন্যা দুই দেবে। এখন মায়ের সঙ্গে কথা বলে দেখ মা কি বলেন, তারপর যা হয় একটা কিছু করা যাবে। চিঠি পেয়ে চলে এসেছিল সুমন 3 সপ্তাহের ছুটি নিয়ে। মাকে নিয়েই এসেছিল। সুজাতার মামা মামিকে বিবাহের প্রস্তাবে স্তম্ভিত করে, কাকা কাকিমাদের হতাশ করে, দিদি আর মায়ের সাহায্যে কোনো রকমে নমবিষ্ণু করে বিবাহ করেছিল এবং সুখীও হয়েছিল। টানা 26 বছরের দাম্পত্য জীবনে সেই সুখ শান্তি একদিনের জন্যেও টাল খায়নি। শুধু যা একটু অভাব, বাড়িতে কোনো শিশু নেই। অবশ্য সেই অভাববোধ সুজাতা বা সুমনের ছিল না। নিজেদের মধ্যে নিজেরা তারা এতটাই পরিতৃপ্ত ছিল যে সন্তানের আকাঙ্ক্ষা কখনোই প্রবল হয়ে ওঠেনি। সুমনের মাই মাঝে মাঝে বলতেন, সুজাতার বিবাহের পরে খুব বেশি দিন বাঁচেননি তিনি, অসুস্থই ছিলেন, মারা গেলেন 5 বছরের মাথায়। সুজাতার মাতৃহীন জীবনে তিনি মাই ছিলেন। সুমন আর অপর্ণা সন্তান হয়ে যত কষ্ট পেল, তার চেয়ে এক বিন্দু কম কষ্ট সে পেল না। আরও কষ্ট পেল দিদির মৃত্যুতে। তবু তো দিদির বয়স প্রায় 60-এর ঘর ছুঁয়েছিল, কিন্তু সুমন মারা গেল 51 বছরে পা দিয়ে। সুজাতার বয়স যখন 45 বছর 3 মাস। একাদিক্রমে 24 বছর কনোরিয়াদের আপিসে কাজ করে 2 বছর আগে নতুন ডিরেক্টরের সঙ্গে কী নিয়ে বিষম ঝগড়াঝাঁটি হলো সুমনের। অপমানিত হয়ে কাজ এক কথায় ছেড়ে দিল। এভাবে কাজ ছেড়ে দেওয়াতে ক্ষতি হলো অনেক। যা যা পাবার কথা ছিল সব দিল না তারা। তবু যা পেল তার অঙ্কও কিছু কম হলো না। একসঙ্গে এত টাকা হাতে পেয়ে হঠাৎ তার খেয়াল চাপল ব্যবসা করবে। পরের গোলামি আর নয়। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল কাজকর্ম। পরামর্শদাতা জুটতেও দেরি হলো না। লখনৌর চিনহাটের মতো আর একটা চিনহাট বানাবে তারা। বলল, চিনহাটকে দেখিয়ে দেব কাকে বলে পটারি। ব্যবসা পাত্তারি গুটোতে হবে তখন বাছাধনদের। লোক ছুটল মাটির খোঁজে, ডিজাইনার এলো ডিজাইন করতে, এক্সপার্ট এলো কাজ দেখাতে। কানপুর শহরের সবচেয়ে ব্যস্ত জায়গায় মস্ত ঘর ভাড়া নেওয়া হলো। এলো কুমোরের দল, এলাহি কাণ্ড। 2 বছরের মধ্যে শুধু ইনভেস্টমেন্ট করে করে কত অর্থ জল হয়ে গড়িয়ে গেল হাতের ফাঁক দিয়ে তার ঠিকানা রইল না। তারপর কোনো এক রাত্রির শেষ জামে ঘুম ভেঙে ছটফট করতে করতে সুমন সুজাতার হাত জড়িয়ে ধরে বলল, আমি চললাম। কিছু বুঝতে না বুঝতেই, ভোরের আলো ফুটতে না ফুটতেই সত্যি সে চলে গেল। ডাক্তার বললেন, সিভিয়ার অ্যাটাক, সেরিব্রাল। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা যে এত সহজে ঘটতে পারে সুজাতার কল্পনায়ও ছিল না।
সে স্তম্ভিত হয়ে বসে রইল মুখের দিকে তাকিয়ে। কাঁদতেও ভুলে গেল। কাঁদবার সময়ও অবশ্য পেল না। নেই বলতে তো কেউ নেই বাড়িতে। সুজাতা নিজে আর দুঃখীরাম। দুঃখীরামকে সুমন পথের থেকে কুড়িয়ে এনেছিল। মা ভিক্ষাবৃত্তি করত আর দুঃখীরাম মায়ের সঙ্গে ঘুরত। আপিসে যাবার পথে সুমন রোজ দেখত তাদের, ভিক্ষে দিত, চিনেবাদাম কিনে দিত দুঃখীকে। যদিও তারা ভিক্ষুক, তবু তাদের চেহারা সুন্দর ছিল, ব্যবহার ভদ্র ছিল। পরে জিজ্ঞাসা করে জেনেছিল পূর্ব বাংলার উদ্বাস্তু। সেই জন্যই আজ অবস্থা তাদের এইখানে এনে ফেলেছে। তারপর একদিন দেখল দুঃখী একা। মা মরে গেছে আগের রাত্রে। কর্পোরেশনের গাড়ি এসে কখন যেন লাশ নিয়ে গেছে। সে ঘুমিয়েছিল, বুঝতে পারেনি। সুমনের আপিস যাওয়া হলো না। ক্রন্দনরত 7-8 বছরের বালকটিকে নিয়ে বাড়ি এলো। বলল, কাঁদিস না। সুজাতাকে দেখিয়ে বলল, এই দেখ তোর আর একজন মা। দুঃখী টলটলে চোখে তাকিয়ে রইল সেই নতুন মায়ের সুন্দর মুখের দিকে। সুজাতা প্রথমেই তাকে বাইরের কলতলায় নিয়ে গিয়ে স্নানে বসিয়ে গা মাখতে সাবান দিল, গা মুছতে গামছা দিল, সুমনের একটা ধুতি ছিঁড়ে আধখানা করে পরতে দিল, মাথা আঁচড়াতেও চিরুনি দিল। একেবারে ফিট বাবু। রাগ করল সুমনের উপর। কি যে করো না, কোথা থেকে একটা বাচ্চা ধরে আনলে, এখন একে নিয়ে কি করি? চোখ টিপে হেসে সুমন বলল, দেখো তো কেমন তৈরি ছেলের মা বানিয়ে দিলুম। ট্যাঁ ভ্যাঁ নেই, নোংরা নেই, রাত জাগা নেই, চমৎকার। সুজাতা বলল, যখন চুরি করে পালাবে তখন দেখবে কি চমৎকার হয়। না না, চুরি করবে কেন? কিন্তু মিথ্যে বলেনি সুজাতা। দেখা গেল দুঃখীর বেশ চুরির অভ্যেস আছে। টেবিলে পয়সা রাখার উপায় নেই, তককে তককে থেকে সে নেবেই নেবে। চিরকাল পয়সা করি এখানে সেখানেই পড়ে থাকে তাদের। একটি নেপালি মেয়ে ঠিকের কাজ করতে আসে, ওসবের দিকে সে তাকায় না। ঝাড়ে মোছে গুছোয়, কিন্তু টাকা পয়সার দিকে নজর নেই। না বলে যে কোনো দ্রব্যই গ্রহণ করা যায় না, এটা তাকে সচেতন হয়ে ভাবতে হয় না। এটা তার মজ্জাগত স্বভাব। দিশেহারা হয়ে পড়ল সুমন আর সুজাতা। ভাবল ছেলেটাকে এখন কি করে। একদিন খুব কান মলেও দিয়েছিল সুমন। তারপর ভেবে চিনতে সামনের একটা ছোটদের স্কুলে পড়তে দিল। তাতেও শান্তি নেই, ঠিক পালিয়ে যাবে স্কুল থেকে। আবার অন্য ছেলেদের টিফিন চুরি করে খাবে। শেষে উত্তক্ত হয়ে সুমন বলল, যার যেথা স্থান, রাস্তার ছেলে রাস্তাতেই ছেড়ে দিয়ে আসি। ডাকা হলো দুঃখীকে। বলা হলো সে কথা। নতুন হাফ প্যান্ট আর নতুন শার্ট পরা মিষ্টি দুঃখী প্রবল বেগে মাথা নেড়ে বলল, আমি যাব না। সুমন বলল, তুই যদি চুরির অভ্যাস ছাড়তে না পারিস তবে তো তোকে বাড়িতে থাকতে দিতে পারবো না। চোখ কুঁচকে সে আকাশ থেকে পড়ল। কোথায় চুরি করা? এ মা, বাবা যে কি বলে না, কবে চুরি করি? মিথ্যে কথাতেও সে খুব পটু, কিন্তু মুখের ভাঁজে কোনো পাপ লেখা নেই। মায়া হয় সুজাতার, ক্ষমা না করে পারে না। তারপর বই কিনে আনে, কাগজ কিনে আনে, স্লেট কিনে আনে, বসিয়ে বসিয়ে পড়ায়, ভালো ভালো উপদেশ দেয়। চোরা না শোনে ধর্মের কাহিনী। চুরি সে করবেই, মিথ্যে কথা তার ঠোঁটের ডগায়। এই করতে করতেই কেটে যাচ্ছিল দিন। দুঃখী বড় হয়ে উঠছিল। সুমন সুজাতা আরও মায়ার বন্ধনে জড়িয়ে যাচ্ছিল। ভালো হোক মন্দ হোক, চোর হোক মিথ্যুক হোক, দুঃখী দুঃখী। দুঃখীকে ছাড়ার কথা ভাবা যায় না, ছাড়লেও সে যাবে না। ভাবটা এমন যে এ বাড়ির মালিকই সে। চুরির ধরনটা অবশ্য বদলেছে। এখন আর ছুটে গিয়ে নানা রকম খাদ্য কিনে খেয়ে আসে না। মায়ের ব্যাগ থেকে যদি সুবিধে মতো কিছু চুরি করতে পারে তবে সেই পয়সা দিয়ে বাবুর জন্য কোনো উপহার কিনে আনবে, আর বাবুর পকেট থেকে যদি কিছু সরাতে পারে তবে মায়ের জন্য কিছু উপহার কিনে আনবে। এদিকে যেমন এই অভ্যাস ছাড়ানো গেল না,
অন্যদিকে তেমনি লেখাপড়াতেও অগ্রসর করানো গেল না। কিছুতেই সে বই হাতে নেবে না। কত আর বকাঝকা করা যায়। শেষে হাল ছেড়ে দিল সুজাতা। বড় হয়ে ওঠার পরে সুমন ওকে দোকানে নিয়ে যেতে শুরু করলো। কাজ করে ভারী সুন্দর, মনোযোগও আছে, হিসাব নিকাশেও বেশ পটু। কিন্তু বিশ্বাস করিতে দেওয়া যায় না, সরাবে তো নিশ্চয়ই। একটা সুবিধে এই, নিজে সরায় বলে অন্যদের ও সন্দেহ করে চোখে চোখে রাখে। কিছুদিন যাবৎ সুমনের আবার একজন অংশীদার হয়েছে। সেই অংশীদারটি প্রত্যহ সন্ধ্যাবেলা এসে হিসেব মেলান। তিনি লখনৌ নিবাসী। সেই লখনৌ নিবাসী অংশীদার ভকত ভাই যখন হিসেবে মেলান, গলা উঁচু করে চেয়ে থাকে দুঃখীরাম। উনি অসন্তুষ্ট হন, ধমক দেন। বাড়ি এলে সুমনও বকে। সুজাতা বলে, ওকে আর দোকানে নিয়ে যেও না, শেষে কোন দিন কি করে বসবে। সুমন বলে, কি আর করবে, ঘরের জিনিস ঘরেই আনবে, বাইরে তো নেবে না। কি না কি বিক্রি করে আর পয়সা দেবে না, তোমার পার্টনার মিলতে পারবেন না। ওটা করবে না, সুমন নিশ্চিত। যেরকম বাড়ি অন্ত প্রাণ, অভ্যাসের দোষে যাই করুক ক্ষতিকারক কিছু করবে না। আর এখন সত্যি অনেক কমে এসেছে সেই বদঅভ্যাস। ওর বুদ্ধি এত, আমি ওকে রীতিমতো ভরসা করি। চাবি তো ওর কাছেই থাকে, ও গিয়েই তো দোকান খোলে। কর্মচারীরা আসে 10টার সময়, দুঃখী ততক্ষণে ফিটফাট করে ফেলে দোকানঘর। আবার যখন দোকান বন্ধ করা হয়, ওই শেষতম ব্যক্তি হয়ে তালা লাগায়। দোকানটাকেও খুব ভালোবাসে। দুঃখীর উপর সুমনের এত ভরসা দেখে সুজাতা খুশিও হয়, ভয়ও পায়। দুঃখীর গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, শোন, তুই কিন্তু কোনোদিন কিছু করিস না, বাবু কিন্তু তোকে ভীষণ বিশ্বাস করে। দুঃখী মাথা নাড়ে। জানি জানি, তোমাকে আর বলতে হবে না। সেই দুঃখী এখন বাড়িতে সুজাতার একমাত্র সহায়, একমাত্র সম্বল। সুমনের মতো এমন একজন ভালোবাসার মানুষের মৃত্যুতে 17-18 বছরের দুঃখী প্রথমটায় সরু মোটা গলা দিয়ে বিকট সুর বার করে বুক ভেঙে ভেঙে শিশুর মতো কাঁদল। তারপর কার কাছে শোনা বেহুলার গল্পের মতো স্বামীর মৃতদেহ আঁকড়ে ধরে মায়ের পাথরের মতো স্তব্ধ স্তম্ভিত হয়ে বসে থাকা মূর্তির দিকে তাকিয়ে ঝপ করে শান্ত হয়ে গেল। দায়িত্বের কথা ভেবে সোজা হয়ে দাঁড়ালো। চোখ কুঁচকে চিন্তা করে নিল সব ব্যাপারটা। তারপর ছুটে গিয়ে ডেকে আনলো লোকজন। ভকত ভাইকে খবর দিল, আপিসের কর্মচারীদের খবর দিল, রাশি রাশি ফুল আনলো, খাট কিনে আনলো। তারপর সাজিয়ে গুছিয়ে যথোচিত মর্যাদায় তার প্রাণপ্রিয় আশ্রয়দাতা পিতাকে চিরদিনের মতো ছিনিয়ে নিয়ে গেল তার মায়ের বুক থেকে। সুজাতা মূর্ছিত হয়ে পড়ে রইল, প্রতিবেশীরা ঘিরে রইল। বুদ্ধি করে দুঃখী শ্রীরামপুরেও একটা টেলিগ্রাম করে দিয়ে এলো পোস্ট অফিসে গিয়ে। সুমনের কাকারা এখন কেউ বেঁচে নেই। কাকিমারা আছেন, তাদের ছেলেমেয়েরা আছে। তারাও বয়স্ক হয়েছে, বিবাহিত হয়েছে, ছেলেমেয়ের বাবা হয়েছে। টেলিগ্রাম করল সুরঞ্জনের নামে। এই সুরঞ্জন এখানে কানপুরে দাদা বৌদির কাছ থেকেই মানুষ। তার সমস্ত ভারই সুমন বহন করেছে। কনরিয়াদের সূত্রে চাকরিও দিয়েছে সুমন। দুঃখী ছোটবেলায় তাকে দেখেছে এখানে, তারপর চলে গেছে চাকরি করতে কলকাতা। পড়ে থাকলে জীবন চলে না, সুতরাং সুজাতারও চলল না। প্রাকৃতিক নিয়মে খিদেও পেল, তেষ্টা পেল। রাত্রির পরে দিন হলো, দিনের পরে রাত্রি। মানুষটা তার কাছে যতই জরুরি হোক, জগৎ সমুদ্রে সে এক বিন্দু বুদ্বুদ মাত্র, তলিয়ে গেল কোথায়। আবার চিন্তা, আবার ভাবনা, আবার কোথায় যায়, কি করে। টেলিগ্রাম পেয়ে কেউ এলো না শ্রীরামপুর থেকে। লিখে জানালো সকলেরই অফিস খোলা, ছুটি পাওয়া যাচ্ছে না। সুজাতা বুঝতে পারল মুখ ফিরিয়েছে সবাই।
বরং ভীত হয়েছে এই ভেবে বুঝি কারো না কারো ঘাড়ে গিয়ে পড়ল। সুমন চাকরি ছাড়ার পর থেকে হাত আর তাদের প্রতি অত দরাদ ছিল না। ব্যবসায় টাকা ঢালতে গিয়ে একটু শক্ত করতেই হয়েছিল মুঠো। সুতরাং এটা বুঝেছে যে পয়সা কড়ি আর বিশেষ অবশিষ্ট নেই। পিতৃমাতৃহীন গরিবের মেয়ে সুজাতাকে তারা কোনোদিনই খুব সুনজরে দেখেনি। ভাইপোকে দিয়ে অনেক আশা ছিল তাদের, কোনো আশাই সে পূরণ করেনি সুজাতাকে বিয়ে করে। সুজাতার মামাতো বোনকে করলেও হয়তো তাই হতো। মোট কথা, সুজাতাকে তারা মন থেকে কোনোদিনই ভালোভাবে গ্রহণ করতে পারেনি। সুমনের মায়ের উপরেও তাদের কম রাগ নেই, তাকেও কম দোষারোপ করতো না তারা। মাতৃভক্ত ছেলে, মা বেঁকে বসলে সে কি পারত বিয়ে করতে? বেঁকে বসা তো দূরের কথা, যেন চাঁদ ধরে নিয়ে এসেছে, তারও এই রকম ভাব। দিদিটিও তেমনি। নষ্টের গোড়া তো ওই অপর্ণাই, সেই তো চন্দননগরের সম্বন্ধটা ভেঙে দিয়ে চলে গেল। সুজাতার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে 17-18 বছরের বেঁটে খাটো বালক দুঃখীরাম বলল, তুমি কিচ্ছু ভেবো না মা, আমি তো আছি। তুই আছিস? কথা শুনে চোখে জল আসে সুজাতার। দুঃখীরাম তার পায়ে হাত দিল। মা, আর আমি চুরি করব না, মিথ্যে কথা বলবো না। ভগবান সেই জন্যই আমার বাবুকে নিয়ে গেল। কয়েকদিন বাদে সুজাতা বলল, দুঃখী, ওরা তো কেউ এলো না শ্রীরামপুর থেকে, কি করা যায় বলতো? দুঃখী বলল, না আসুক, কিছু হবে না। এদিকে সব ব্যবস্থা হয়ে গেলে আমি তোমাকে নিয়ে শ্রীরামপুর যেতে পারবো। ওখানে আমাদের বাড়ি আছে, ভাবনা কি? তা অবশ্য ঠিক। একবার গিয়ে সুমন অতি আধুনিক ফ্যাশনের বেশ হাত পা ছড়ানো একটি বাংলো বাড়ি বানিয়ে এসেছে। বেড়ার ঘরের বদলে তার বাবা যে ইটের বাড়িটা অনেক আগে তৈরি করেছিলেন, 2 কাকা যে তাদের পরিবার নিয়ে দখল করে ফেলেছিলেন সে বাড়ি, তার আর মায়ের ঘরটা পর্যন্ত বেদখল। মা থাকতে মায়ের ইচ্ছেতেই বছরে একবার অন্তত যেতে হতো শ্রীরামপুরে। তার মৃত্যুর পরে আর সেটা হয় না। দিদি যতদিন ছিল ততদিন দিদির কাছে যেতেই হতো। গিয়ে শ্রীরামপুরের চেয়ে কলকাতায় দিদির কাছে থাকা হতো বেশি। শ্রীরামপুরের লোক গিজগিজ বাড়িটা একেবারেই ভালো লাগতো না সুমনের। তাছাড়া সুজাতা কিছু না বললেও সে বুঝতে পারত সুজাতারও ভালো লাগে না। লাগার কারণ ছিল। এত মন জোগাতে হতো সকলের যে বলা যায় না। বউ তো বউই। মা বাবা দিদি কখনো তাকে সেভাবে দেখত না, কিন্তু কাকা কাকিমারা অন্যরকম। অথচ শ্রীরামপুরের বাড়িতেই সুমনের জন্ম, কর্ম, শৈশব সব। সে স্মৃতি অমলিন। ভেবেই নিয়েছিল অবসর জীবন এখানেই কাটাবে, এখানেই তো তার শিকড়। তাই আলাদা একটা বাড়ি করে নিল। জমি তো কিনতে হলো না। আর আলাদা থাকলে যৌথ পরিবারের অশান্তিও এড়ানো যাবে। দুঃখীরামের কথা শুনে সুজাতা যেন অকুলে কুল পায়। বাড়িটার কথা তার মনেই ছিল না। চুকে গেল শ্রাদ্ধ শান্তি। দোকান বন্ধই আছে। ভকত ভাই এসে দেখা করলেন সুজাতার সঙ্গে। বললেন, আপনি তো দোকান বিষয়ে সবই জানেন। টাকাই ঢালা হয়েছে, লাভের মুখ তো এখনও দেখিনি। বলুন কি করবেন? চালাতে পারবেন নাকি বন্ধ করে দেবেন? সুজাতা বলল, এ বিষয়ে আমি কি বলবো? আপনি যা ভালো বুঝবেন তাই হবে। ভকত ভাই দেখতে ভালো, মাথার চুল ধবধবে সাদা, যদিও বয়স ততটা বেশি নয়। সহানুভূতির সঙ্গে বললেন, দেখুন মা, আপনার এই দুঃসময়ে আমি আপনাকে কোনোভাবেই আর উত্ত্যক্ত করতে চাই না। ধার দেনা যা আছে আমি তার বন্দোবস্ত করব। লখনৌতে আমার কাছের ব্যবসা আছে, সেই ব্যবসা খুব ভালো চলে। সেই লাভ লোকসানের সঙ্গে এই ক্ষতিকে আমি মিলিয়ে নেব। সুমনবাবু ছিলেন অন্য জাতের মানুষ। ব্যবসাটা মনের আনন্দে বাড়িয়েই গেছেন। ওদিকে যে দেনার পাহাড় কত উঁচুতে উঠে যাচ্ছে খেয়ালই করেননি। শিক্ষিত মানুষ, সরল মানুষ,
সকলকে বিশ্বাস করতেন, বাকিতে জিনিস দিতেন। যাকগে, এখন কথা হচ্ছে আপনি যদি এখান থেকে দোকানটা চালাতে চান চালান, তবে আমি আর থাকতে চাইছি না। আমাকে রেহাই দিতে হবে মা। সুজাতা দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, আমি দেশেই চলে যাব, কাজেই দোকান চালাবার প্রশ্ন ওঠে না। ওসব ব্যবসা বাণিজ্য আমি বুঝিও না, কিন্তু এত ধার কেন সেটাই বুঝতে পারছি না। এতদিনে কিছুই কি লাভ হয়নি? আমি আপনাকে সব হিসেবেই দেখিয়ে দেব। না না, সে কথা না। সুজাতা লজ্জিত হয়ে বলে, আমি তার কোনো প্রমাণ চাইছি না। ধারের পরিমাণ কীরকম? হাসলেন। মন্দ নয়। আমি বলছিলাম, দোকান যদি আপনি না রাখেন, আমিও যদি ছেড়ে দিই, তাহলে যা জিনিসপত্র আছে সব সহ দোকানটা বিক্রি করে দিলে কেমন হয়? কিছুটা টাকা অন্তত ফিরে আসে আপনার হাতে। ওটা আপনি ভালোই বলেছেন, ধারও শোধ হতে পারে। ধারের কথা মন থেকে মুছে দিন, ওটা আমার। দোকান বিক্রি করে যা টাকা পাওয়া যাবে সেটা আপনার। ভদ্রলোক উঠলেন। সুজাতা বিদায় দিতে বাইরের দরজা পর্যন্ত এলো। কৃতজ্ঞতায় অভিভূত হয়ে কোনো কথা বলতে পারছিলেন না। ভকত ভাই যেতে যেতে ঘুরে দাঁড়িয়ে বললেন, একটা সই দিতে হবে। কিসের সই? এই দায়িত্ব যে আপনি আমাকে দিচ্ছেন সেটা জানানো তো দরকার। সব কাজই তো আইন মতো করতে হবে। তাই তো, আমি নিশ্চয়ই সই করে দেব। তাহলে আমি কাল সকালে কাগজপত্রগুলো নিয়ে আসব। আচ্ছা, কিন্তু একটা ধার মিটলেই তো হলো না, ধার আরও আছে। আজ মাসের 10 তারিখ। এখনও পর্যন্ত এ মাসের বাড়ি ভাড়াটা দেওয়া হয়ে ওঠেনি। এখানকার নিয়ম অনুযায়ী সারা মাস ধরে সবই আসে ধারে, শোধ হয় মাসের শেষে। আগে মাইনে পেয়েই সুমন সব টাকাটা ধরে দিয়ে দিত তাকে, সুজাতা সব শোধ করে দিত। ব্যবসা শুরু করার পরে এই নিয়মের কিছুটা অন্যথা হয়েছে। প্রায় 5, 7, 10 দিন দেরি হয়ে যায়। সবই পুরনো লোক, কেউ কিছু মনে করে না, তাগাদাও আসে না, জানে যে দেবেই দেবে। এবার একটু বেশি দেরি হচ্ছিল। সুমন বলছিল, খুব বড় একটা সাপ্লাইয়ের অর্ডার এসেছে, সেই পেমেন্টটা হাতে হাতেই পাবে, পেলেই দেবে। পটারির সঙ্গে একটা নতুন ব্যবসাও ধরেছিল সুমন। অযোধ্যা পাহাড় থেকে পাথর কেটে কেটে যারা নানা রকম জিনিস বানায়, তাদের দিয়ে অনেক কিছু নিজে ডিজাইন করে বানিয়ে নিচ্ছিল। আগে তারা শুধু শিলনোড়া বানাতো, বড়জোর বড় বড় ধ্যাবড়া ধ্যাবড়া প্রদীপ অথবা চন্দন পাটা। সুমনের বুদ্ধিতে এবং আগাম টাকার অর্ডারে এখন তারা অ্যাশট্রে, ধূপদানি, ফুলদানি, কলমদানি, নুনদানি, পিলসুজের উপর রাখার জন্য ছোট প্রদীপ, ককটেল পার্টিতে শুকনো ফল ইত্যাদি দেবার জন্য ডিম্বাকৃতি, গোল, চৌখুপি, নানা শেপের বাটি, গামলা এবং মূর্তি পর্যন্ত বানিয়ে দিচ্ছে। সেসব জিনিস কাশির পাথরের মতো মসৃণ নয়, পাতলা নয়, মোটা আর খসখসে। ওই মোটা আর খসখসে চেহারার জন্যই ভীষণ কাটছে। নিত অবশ্য সাহেবরাই বেশি, অভিনবত্বে যাদের সবচেয়ে বেশি ঝোঁক। এমনকি একজন ভদ্রলোক এসব নিয়ে নিয়মিত চলে যাচ্ছেন কলকাতা, হাতে হাতে বিক্রি করে ফিরে আসছেন। ব্যবসা নিয়ে খুব খাটত সুমন। তার দিবারাত্রি ছিল না, বলা যায় একেবারে মেতে গিয়েছিল। ইদানিং বলতো, তুমিও যে আমাদের একজন পার্টনার, তাকে তুমি জানো? সুজাতা হেসে বলতো, জানি, আমি তোমাদের স্লিপিং পার্টনার। আগে না। সুমন আঁচল টেনে তাকে কাছে বসিয়ে বলতো, এখন থেকে রীতিমতো দোকানে গিয়ে বসে থেকে সব করতে হবে। দাঁড়াও না, ব্যবসাকে আমি কোথায় তুলি দেখবে। সবাই বলে বাঙালি ব্যবসা জানে না। আমি তাদের বলি, ইতিহাস ঘাঁটো আগে, তারপর কথা বলো। বড় বড় ব্যবসা প্রথম তাদের মাথা থেকেই বেরোয়।
শেষে অবশ্যই ছেড়ে ছুড়ে দিয়ে ল্যাঠা চুকিয়ে বড় চাকরি পেলেই বসে গদিতে। রাজনীতি আর কেরানিগিরি এই দুটো পেলে আর কিছু চায় না তারা। আমি একটা বুটিক খুলব এবার। আমার এক বন্ধু কোপেনহেগেনে থাকে, দৈবাত দেখা হয়ে গেল। তার স্ত্রী সেখানে বুটিক খুলে লালে লাল জিনিস কিনতে এসেছিল। অযোধ্যা পাহাড়ের জিনিস দেখে একেবারে পাগল, সব কিনে নিল। চিনেমাটির বাসনও প্রায় উজাড় করে নিল। সেই এই বুটিকের বুদ্ধিটা দিল। আমার পার্টনার ভদ্রলোকটিকে হটাতে পারলে বেশ হতো। সুজাতা বলল, এখন নিলে বা কেন? আমার কিন্তু ইচ্ছে ছিল না। সুমন হাত উল্টালো। জুটে গেল। প্রথমটায় আমিও কি রাজি ছিলাম? পরে দেখলাম একার টাকায় হওয়াও কঠিন, একার বুদ্ধিতে হওয়া কঠিন। লোকটি ব্যবসা বুদ্ধিতে দারুণ পাকা। আমি তো অত বুঝি না। কাগজপত্র দেখা, হিসেব মেলানো, আদায়ওয়ালি সব ওর ওপর ফেলে আমি নিশ্চিন্ত। আমার মাথায় এখন কেবল নিত্য নতুন বুদ্ধি গজাচ্ছে। আমার বন্ধু আর তার স্ত্রীকে আসতে বলেছি, একদিন আসবে। ওদের কাছে ওদের বুটিকের গল্প শুনবে। এবার তোমাকে আমি ব্যবসার আয় ব্যয় কাগজপত্র সব বুঝিয়ে দেব, জানা দরকার। সুজাতা বলল, ও বাবা, ওসব ব্যবসা আমার মাথায় ঢুকবে না। যা করছো তুমিই করো। তোমার বন্ধুরা কি কানপুরে? সুমন বলল, না না, উঠেছে দিল্লিতে। লখনৌতে এসেছিল চিনহাট কিনতে, আর কানপুরে এসেছিল পিসিকে দেখতে। কানপুরেও যে একটি নতুন ধরনের দামি দোকান হয়েছে এবং দোকানটা শান্তিনিকেতনের ঢঙে সাজানো, একথা শুনে অমনি সন্ধ্যাবেলা চলে এসেছে। এখন তো দুষ্টু বালকের পাখির বাসা খুঁজে ডিম নেবার মতো কেবল নতুন ধরনের জিনিস খোঁজা। দোকান দেখে পাগল। বললাম, এই সাজানোর কৃতিত্ব আমার নয়, আমার অসামান্য সুন্দরী এবং গুণবতী স্ত্রীটিরই প্রাপ্য। চোখ টিপল। হ্যাঁ বলে সুজাতা আঁচল ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। পরের দিন সকালে অনেক বেলা পর্যন্ত সুজাতা বিছানায় মুখ গুঁজে শুয়েছিল। দোকানটা বিক্রি হয়ে যাবে ভাবতে নতুন করে বেদনা বোধ করছিল। শেষের দিকে দোকানটাকে প্রাণের মতো ভালোবাসত সুমন। কত আদরে সাজাতো, গুছোতো, তাকে নিয়ে যেত দেখাতে। বাড়ি থেকে দোকানের দূরত্ব বড় কম নয়। সুজাতাকে নিয়ে না গেলে যেতে পারত না একা একা। বলতে গেলে যাওয়াই হতো না। সুমনের যেমন ব্যবসা নিয়ে সময় ঠাসা, সুজাতারও সংসার এবং সমাজসেবা নিয়ে দম ফেলার সময় নেই। সংসার করত নিখুঁতভাবে। সমস্ত কাজ নিজে না করলে তৃপ্তি নেই। বাড়িটি বেশ বড়। সামনে জমি আছে, পিছনেও জমি আছে। সামনে সে দেখার মতো ফুলের বাগান করেছিল। পিছনের সবজি বাগানও চোখ জুড়োনো। সব কাজের সঙ্গী আগে ওই নেপালি মেয়েটি শুধু ছিল, দুঃখী আসার পরে হাতের লক্ষ্মী দুঃখী। কিন্তু দুঃখী অবাধ্য, কোনো কাজে মন লাগিয়ে থাকতে পারে না। কেবল লাটাই দাও, লাট্টু দাও, বল দাও, অমুক দাও, তমুক দাও, এই আবদার। একটু বড় হতে তো সুমন দোকানেই নিয়ে যেতে শুরু করলো। সুমন বলতো, দোকানে গেলে নাকি দুষ্টুমি করে না, দোকানের পরিবেশে খুব খুশিতে থাকে এবং সবচেয়ে আশ্চর্য, একটা জিনিসও চুরি করেনি এ পর্যন্ত। বেশ বোঝেও অনেক কিছু। সংসারের বাইরে বস্তিতে বস্তিতে ঘুরে তাদের নানা বিষয়ে শিক্ষা দিত সুজাতা। হাইজিন শেখাতো, অধিক সন্তানই যে দারিদ্র্যের কারণ সে কথা বোঝাতো এবং কিভাবে অধিক সন্তান না জন্মায় সেই শিক্ষাও দিত। কোথা দিয়ে গলে যেত সময়। কিন্তু দোকান যখন রাখতেই পারছে না, বিক্রি তো করতেই হবে, যতই কষ্ট হোক। একটা ধার না হয় শেষ হলো। ভকত ভাই তাঁর ঔদার্যে নিজের ঘাড়ে তুলে নিলেন। অন্য ধারগুলো তো জড়ো করলে কম নয়। সেইগুলো না মিটিয়ে তো কানপুর ছাড়তেও পারবে না। আর যতদিন না ছাড়বে ততদিন আবার খরচের গহ্বরে পতিত হতে থাকবে সংসার।
শ্রীরামপুরে গিয়ে পড়লে বাড়ি ভাড়াটাই যে বাঁচবে তা না, অন্য খরচও অর্ধেক হয়ে যাবে। হঠাৎ সুরঞ্জন এক অদ্ভুত চিঠি লিখেছে সুমনের তৈরি বাড়িটার মালিকানা সুমনের মৃত্যুর পরে তার উপরেই বর্তেছে। সেটা যদি তার কাকিমা অস্বীকার করেন তবে কোর্টই তার বিচার করবে। সুরঞ্জন অমানুষ নয়, কাকিমা এসে তার আশ্রয়ে থাকলে সে তাকে ফেলে দেবে না, থাকবার ঘরও দেবে, খাদ্য বস্ত্রেরও যা তার সাধ্য সেই মতো ব্যবস্থা করবে। চিঠি পেয়ে সুজাতা মাথায় হাত দিল। দুঃখীরাম সব শুনে ভুরু কুঁচকে আবার পাকার মতো বলল, কিছু ভেবো না, আমি তো আছি। শ্রীরামপুরের সুমনের তৈরি বাড়িটাতে 4টে ঘর, 2টো বাথরুম, দাঁড়িয়ে রান্না করার জায়গা, সবই সুজাতার পরামর্শে এবং পছন্দে এবং সুজাতার জন্য। মা থাকতেই সেটা হয়েছে। দিদি আনন্দে 8খানা, নিজে গিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। কত ঘটা করে গৃহপ্রবেশ হলো, কত লোক খেলো। সুজাতার মামা মামিকে গিয়েও নেমন্তন্ন করে এসেছিল, ওরা আসেননি। ছেলে বাড়ি করেছে, মায়ের মুখে আর হাসি ধরে না। এখন দেশের অবস্থা অন্য রকম। আগে শ্রীরামপুর ছিল গ্রাম, এখন জমজমাট শহর। কত লোক, কত বাড়ি, কত ব্যবসা, কত স্কুল, সবই এখন কত কত। মাত্র কয়েক বছরের ব্যবধানে কলকাতার আশপাশ সব মূল্যবান হয়ে গেছে। সুজাতা ভাবছিল নিজে থেকে 2টো ঘর ভাড়া দিলেও তো একটা আয় হবে, নিজেও কোনো কাজের চেষ্টা করতে পারবে, বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের পড়ানো যায়, ভেবেচিন্তে আরও কিছু হয়তো অর্থকারী কাজ জুটে যাবে। কিন্তু এই মুহূর্তের দেনা না চুকিয়ে তো নড়তে পারে না। কিন্তু এ কী খবর? দুঃখী এলো, বলল, তুমি ওঠো, কত বেলা হলো। ধর্মরিয়ে উঠে বসল। মনে পড়ে গেল ভকত ভাই সকালেই আসবেন বলে গেছেন। ব্যস্ত হয়ে বলল, শোন, ভকত ভাই এক্ষুনি আসবেন, আমি চট করে স্নানটা সেরে আসি, এলে বসতে বলবি, চা দিবি। দুঃখী বলল, আমি তোমার জন্য চা করলাম যে, স্নান করতে গেলে ঠান্ডা হয়ে যাবে না। সুজাতা বলল, তুই খেয়ে নে, আমি এখন খাবো না। দুঃখী বলল, তুমি তো কিচ্ছু খাচ্ছ না, কাল রাতে খাওনি, দিনেও না খাওয়ার মতো, রোজ তো এই করছো। মা, তুমি কেন এত ভাবো? আমি বলেছি না তুমি কিছু ভেবো না, আমি আছি। সুজাতা নিঃশব্দে দুঃখীর মাথায় হাত রাখল। তাকে সুখী করতেই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে চায়ের পেয়ালা হাতে নিল। দুঃখী বলল, কাল ভগতবাবু তোমাকে কি সই করতে বলেছিল মা? তুই তাও শুনেছিস? আমি তো কাছে দাঁড়িয়েছিলাম। লোকটি খুব ভালো, তোর বাবুর সব দেনা থেকে মুক্তি দিচ্ছেন আমাকে। তার জন্যে সই লাগবে বুঝি? হ্যাঁ, একটা সই দিলেই সব হয়ে যাবে। সই দিতে হবে সেজন্যে? তা না হলে আমাদের ধার উনি ঘাড়ে নেবেন কি করে? যদি ধার হয় সে তো বাবুর, তুমি সই দেবে কেন? তোমার সইতে কি হবে? সুজাতা হাসলেন। তুই দেখছি মস্ত উকিল, হ্যাঁ? দুঃখীরাম চোখ ছোট করে চিন্তা করতে করতে বলল, না মা, তুমি কাউকে জিজ্ঞাসা না করে সই দিও না। সুজাতা বলল, কাকে জিজ্ঞাসা করব? কে আছে এখানে আমার? বাবু নেই, বাবুর সব এখন তোমার, এই দোকানও তোমার। কত বড় দোকান! দেনাও অনেক বড় রে, সেই দোকানটাই উনি নিজে নিয়ে নেবেন। তুমি কাগজপত্র দেখতে জানো? কিসের কাগজপত্র? বাহ, ব্যবসা করলে তার কাগজপত্র থাকে না? লাভ লোকসানের হিসাব থাকে না? সেসব নিশ্চয়ই ভকতজির কাছে আছে। তুই তো আচ্ছা পাকা ছেলে। শোনো মা, তুমি সই করো না। আমি তো দোকানে যাই, দেখি তো, খুব ভালো বিক্রি হয় সেখানে। কত কত টাকা! বাইরে কড়া নড়ে উঠল।
দরজা খুলতে ছুটল দুঃখী। ফিরে এসে বলল, ভকতজি। অত্যন্ত বিনীত ভদ্রলোক, অত্যন্ত নম্র। সুজাতাকে দেখে সবিনয়ে উঠে দাঁড়ালেন। নমস্তে সুজাতা দেবী বলে আনত হলেন। দু চার কথার পরেই সই করাবার জন্য কাগজ বার করলেন। দুঃখীর কথা স্মরণ করে চট করে সইটা না করে সুজাতা কাগজটা পড়ে দেখলেন। বিশেষ কিছুই লেখা নেই, শুধু স্বামীর অবর্তমানে যে অধিকার তার উপর বর্তেছে তার দায়িত্ব বহনে অক্ষমতা হেতু তিনি এই ব্যবসায়ের সম্পূর্ণ ভার তার পার্টনার ভকত ভাইকেই দিচ্ছেন। এখন থেকে এই ব্যবসায়ের উপর তার কোনো অধিকার থাকবে না। ব্যবসায়ের ধার দেনা, লাভ ক্ষতি সব কিছুর জন্যই ভকতজি দায়ী থাকবেন। কাগজটা পড়ার পরে অনেকক্ষণ চুপ করে রইল সুজাতা। ভকত বললেন, বিকিগিনি বলতে গেলে কিছুই হয় না, অথচ কতগুলো লোককে মাইনে দিতে হয়। দোকান ঘরটার ভাড়াই কি কম? মূল্যবান বস্তু বলতেও দোকানে এখন প্রায় কিছুই নেই। বিক্রি করে যে আপনাকে কিছু মোটা টাকা দিতে পারবো তাও মনে হয় না। দুঃখীর কথা মতো সুজাতা বলল, কাগজপত্র সব কোথায়? কিসের কাগজপত্র? কবে কত বিক্রি হলো, কত জিনিস কেনা হলো, কারা কত পেমেন্ট দিল? ভকত ভাই মৃদু হেসে বললেন, সবই আছে, দেখতে চান? সুজাতা বলল, একটা কৌতূহল আর কি, কিছু মনে করবেন না। না না, মনে করবার কি আছে, দেখতে চাওয়া তো স্বাভাবিক। আমি ভেবেছিলাম নিয়ে আসবার সময় আবার ফেলে এলাম। সুজাতা বলল, দেখুন, উনি থাকতে আমার এ নিয়ে সত্যি কোনো কৌতূহল ছিল না। ব্যবসা বাণিজ্য কিছুই বুঝি না আমি। এ ব্যাপারে আমি আর আমার স্বামী প্রায় 2 মেরুর বাসিন্দা। এখন সম্পূর্ণভাবে ছেড়ে দেবার আগে ইচ্ছে করছে একটু দেখি ব্যাপারটা কি। উনি এত ভালোবাসতেন। নিশ্চয় নিশ্চয়, এ নিয়ে এত সংকুচিত কেন হচ্ছেন? আমি কালই নিয়ে আসবো খাতাপত্র। এখন কি সই করবেন নাকি? কালই বরং সই করব। অপরাধী মুখ করল সুজাতা। ভকত ভাই চলে গেলেন। সুজাতা তাকে একটু চা জলখাবার খেতে অনুরোধ করেছিল। অর্ধেক শরীর আনত করে বেদনার্দ্র গলায় বললেন, সুমনবাবু থাকতে কত এসেছি, কত খেয়েছি, এখনও তার কষ্ট আমি সামলে উঠতে পারিনি। পরে এসে একদিন খাবো। কেই একটা মহৎ মানুষকে আমরা হারালাম। কি ভালোবাসতেন আমাকে। সেই দুপুরেই খেয়ে উঠে বাড়ি থেকে বেরিয়ে গেল দুঃখী। দোকানের চাবি বরাবরই সুমনের কাছে থাকে। সে গেলে তবেই দোকান খোলা হয়। দোকান বন্ধের বেলাও তাই। ইদানিং সুমনের আগে গিয়ে দুঃখী খুলত। ঝেড়ে মুছে পরিষ্কার করতে করতে সুমন গিয়ে হাজির হতো। তারপর কর্মচারীরা আসতো। ভকত ভাই সন্ধেবেলা গাড়ি করে কানপুর আসেন হিসেব দেখতে। এই দোকানের অংশীদার হবার আগে এই ইন্ডাস্ট্রিয়াল শহরটিতে কোনো একটা ব্যবসা ফাঁদবার জন্য ঘোরাঘুরি করছিলেন। হঠাৎই আলাপ হয়ে গেল সুমনের সঙ্গে। কিভাবে পার্টনার হয়ে গেলেন। খুব ইচ্ছুক ছিল না সুমন, কিন্তু দরকার ছিল। হয়ে অবশ্য ভালো হলো। দেখতে দেখতে জাঁকজমকপূর্ণ হয়ে প্রচুর জিনিসের স্টক করে দোকান ফেঁপে উঠল কয়েকদিনের মধ্যে। বেরোবার সময়ে দুঃখী দোকানের চাবিটা নিয়ে বেরোলো। সোজা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়েই দেখতে পেল যে তালাটা তারা লাগাতো সে তালাটা নেই, অন্য একটা তালা লাগানো। বুকটা ধক করে উঠল। তবে কি চোর ঢুকেছিল? ঢুকলে আবার একটা তালা লাগিয়ে যাবে কেন? আগের তালাটাই বা কী করল? যার বাড়ি তিনি দোতলায় থাকেন। পদ্মাবতী সারাভাই নামে একজন বয়স্ক বিধবা মহিলা, অত্যন্ত ধনী, অত্যন্ত সুন্দরী। ওই তল্লাটে সবাই চেনে তাকে, সবাই মান্য করে। সুমন তার প্রিয় পাত্র ছিল।
খুবই স্নেহ করতেন। কি ভেবে তরতর করে দুঃখী উঠে গেল দোতলায়। ভয়ে ভয়ে কড়া নাড়ল। ব্যস্ত সমস্ত হয়ে ভদ্রমহিলাই দরজা খুলে দিয়ে বললেন, তুমি তো সুমনবাবুর দোকানে লোক আছো? আগে হ্যাঁ। তোমারা নাম তো দুঃখীরাম হ্যাঁ? আগে হ্যাঁ। আমি জানালা দিয়ে তোমাকে দেখেই জলদি জলদি দরজা খুলতে এলাম। শোনো, কাল রাত 10টার সময় দোকানের তালা ভেঙেছে। আমি শব্দ পেয়ে বারান্দা দিয়ে উঁকি মেরে দেখলুম বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। ভকত ভাই তার ভিতর থেকে মুখ বার করে কী সব বলছে। অন্য 3জন লোক তালা ভাঙছে। শুনে দুঃখীর ছোট চোখ বড় হয়ে উঠল। উনি যা বললেন তা হচ্ছে এই যে, তখন খুব নির্জন হয়ে গিয়েছিল জায়গাটা। দোকানপাড়া 8টার পরে একেবারে চুপ হয়ে যায়, অন্ধকারও হয়ে যায়। উনি ডেকে বললেন, আপনারা কে? তালা ভাঙছেন কেন? লোকগুলো বলল, আমাদেরই দোকান, চাবি হারিয়ে গেছে, অথচ কাল একটা বড় অর্ডার আছে, তাই তালা ভেঙে অর্ডারি মাল প্যাক করতে নিয়ে যাচ্ছি। ব্যাপারটা পদ্মাবতীর খুব ভালো লাগেনি। সুমন মারা যাবার পরে কেউ এসে তো আর দোকান খোলেনি, হঠাৎ কেন এত রাতে তালা ভাঙার দরকার হলো? পদ্মাবতীর গলা পেয়ে ঝট করে ভকতজির গাড়ি চলে গেল। কিন্তু একটা লরি দাঁড়িয়েছিল। লোকগুলো সেটার উপর অনেক মাল নিয়ে বেরিয়ে গেল। বললেন, একা থাকি, ভয়ে আমি দরজা খুলিনি। সকালে গিয়ে দেখি তালা লাগানো। দুঃখী চুপ করে রইল। পদ্মাবতী আবার বললেন, সুমনের বাড়ি কোথায়, কোথায় তার স্ত্রী থাকে, কিছুই জানি না আমি। ভাবছিলাম কিভাবে খবরটা দিই। আমি তো ভকত ভাইকে বাড়ি ভাড়া দিইনি, দিয়েছিলাম সুমনকে। ব্যবসাটাও সুমনেরই, ওই তো সব করেছে। হঠাৎ দেখলাম আর একজন মানুষ অংশীদার হয়েছে। সে তো বলতে গেলে কিছুই করতো না, আসতোও না সারাদিন। কিন্তু তালাটা কেন ভাঙলো সেটাই ভাবছি। তুমি বাড়ি গিয়ে মাকে বলো, মা যেন খোঁজ নেয়। আচ্ছা, বলে দুঃখী নেমে এলো নিচে, কিন্তু বাড়ির দিকে গেল না, স্টেশনের দিকে ছুটল। সুমনের এক বন্ধু, যাকে সবাই মেজর গুপ্ত বলে সম্বোধন করে, সুমন যাকে অরিজিৎ বলে ডাকত, সেখানে গিয়ে হাজির হলো। এই অরিজিৎ মাঝে মাঝেই দোকানে আসতেন, সুমনের সঙ্গে আড্ডা দিতেন, বাড়িতেও গেছেন। বাবুর মৃত্যু সংবাদ শুনেও এসেছিলেন। সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বলল। শুনে অরিজিৎ ভুরু কোঁচকালেন, বললেন, ঠিক বলছিস? দুঃখী বলল, চাবি আমার কাছে থাকতো। এই তো দেখুন চাবি। ভকত ভাই মাকে বলেছেন দোকানে জিনিস প্রায় কিছুই নেই, দোকানটা বিক্রি করে দিয়ে যা টাকা হবে মাকে দেবেন, আর যা ধার আছে সব তিনি একা শোধ করবেন। সেজন্য মাকে একটা সই করতে বলেছেন। আমার ভালো লাগছে না, আমি মাকে সই করতে বারণ করেছি। মাকে না বলে চুপে চুপে চাবি নিয়ে দোকান খুলে দেখতে এসেছিলাম সত্যি কী কী জিনিস আছে। সাহেব, আমি শুনেছি তালা ভাঙা খুব দোষ, ওটার নাম চুরি। আপনি মাকে বাঁচান, আপনি পুলিশদের বলে দেন সব কথা। আপনার কথা শুনবে, আমার কথা শুনবে না। মেজর গুপ্ত বললেন, ঠিক আছে, তুই বাড়ি যা, আমি দেখছি। দুঃখী পা জড়িয়ে ধরল। বাবা নেই, মায়ের কত কষ্ট। মা খান না, ঘুমন না, কেবল বসে বসে চিন্তা করেন। আমি মাকে বলি আমি তো আছি, মা আমাকে ভরসা পান না। বলুন, আমি কি ছোট ছেলে? আমার কি বুদ্ধি নেই? আমি কি চাকরি করে মাকে খাওয়াতে পারবো না? আমার টাকাও আছে। মেজর গুপ্ত হাত ধরে তুললেন তাকে, হাসতে হাসতে বললেন, তোর টাকাও আছে? কোথায় পেলি? আমার বাবু আমাকে মাসে মাসে 40 টাকা করে পোস্ট অফিসে জমিয়ে দিতেন। বলতেন, তোর দোকানের কাজের মাইনে। মা বাবু আমাকে তো সব দেন, আমার তো কোনো কিছুর দরকার নেই, তবু বাবু আমার নামে জমাবেনই জমাবেন। আমার টিপসই আছে। কেন, তুই লিখতে পারিস না?
পারি, কিন্তু খুব খারাপ হাতের লেখা। একবার এক এক রকম হয়, তাই বাবু টিপসইয়ের বন্দোবস্ত করে দিয়েছিলেন। আমি তো এখন বড় হয়েছি, গত মাসেই আমাকে পোস্ট অফিসে নিয়ে গিয়ে ওটা করিয়েছেন। আচ্ছা, তুই এবার বাড়ি চলে যা, সন্ধ্যাবেলা আমি যাব। দুঃখী আবার পায়ের ধুলো নিয়ে চলে গেল। আরও একজনের কাছে গেল সে। তিনি এই শহরের নামকরা উকিল। যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ। দেখল বসার ঘরে আলো জ্বলছে, অনেক লোকজন বসে কথা বলছে সুজাতার সঙ্গে। তাকে দেখে সুজাতা ব্যাকুল হয়ে বলল, তুই কোথায় গিয়েছিলি না বলে? কোথায় ছিলি এতক্ষণ? দুঃখী সকলের মুখে মুখে তাকিয়ে ভকত ভাইকে চিনল। আরও 3 জন ছিল। মনে হলো দেখেছে, কিন্তু চেনা নয়। সুজাতার কথা শুনে অবনত মস্তকে ভিতরে ঢুকে গেল। একটু পরে সুজাতাও ভিতরে এসে ব্যস্ত সমস্ত হয়ে বলল, এরাই দোকান কিনবেন, দাম দস্তুর সব ঠিক হয়েছে, টাকা নিয়েও এসেছে। তুই তাড়াতাড়ি কয়েক কাপ চা করে নিয়ে আয়। দুঃখী বলল, মা শোনো, কথা আছে। কি? আমি দোকানে গিয়েছিলাম। দোকানে? তুই দোকানে গিয়েছিলি? গিয়ে দেখলাম এরা তালা ভেঙেছে। যার বাড়ি তিনি দেখেছেন, তালা ভেঙে অন্য তালা লাগিয়ে রেখেছে। আমি স্টেশনের কাছে বাবুর বন্ধু মেজর গুপ্তের কাছে গিয়ে তাকে পুলিশের খবর দিতে বলেছি। সে কি? তালা ভাঙা খুব দোষ, আমি জানি। এরা তালা ভাঙল কেন? আমি তারপর ছুটে ছুটে নিবারণ উকিলের বাড়িও গিয়েছিলাম। আমি দেখেছি, দরকার হলে বাবু এই নিবারণ উকিলের কাছে যেতেন। তাকে গিয়েও সব কথা বলেছি। সুজাতা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলেন। এই সময়ে গেটে এসে একটি গাড়ি থামল। পুলিশের গাড়ি, সঙ্গে মেজর গুপ্তও আছেন। বাড়ির মালিক পদ্মাবতী সারাভাইও এসেছেন সঙ্গে। দুঃখী দৌড়ে গিয়ে তাদের ঘরে এনে বসালো। ভকত ভাই হকচকিয়ে সঙ্গীদের দিকে তাকালেন। মেজর গুপ্ত বললেন, সুজাতা দেবী, এরা থানা থেকে এসেছেন, আপনার সঙ্গে কথা বলবেন। আর ইনি আপনাদের ল্যান্ডলেডি, আপনার সঙ্গে আলাপ করতে এসেছেন। ভকত ভাই সঙ্গীদের নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমরা তাহলে এবার উঠি। মেজর গুপ্ত পুলিশের কর্তা ব্যক্তিটির দিকে তাকিয়ে বললেন, মিস্টার বাজপেয়ী, এই যে ইনি হচ্ছেন ভকত ভাই, আর এরা। মিসেস সারাভাই বললেন, এদেরই আমি কাল তালা ভাঙতে দেখেছি। এরাই? বাহ, খুব ভালো হলো তো দেখা হয়ে, নইলে আবার ঘুরতে হতো খোঁজে। পুলিশ ভদ্রলোকটি খুব আশ্বস্ত হলেন। ভকত ভাই বললেন, কারা তালা ভেঙেছে? কিসের তালা? পদ্মাবতী বললেন, আপনি তো ছিলেন গাড়ির ভিতরে, আমি তো দেখেছি আপনাকে কথা বলতে। আমাকে? ভকত ভাই আকাশ থেকে পড়লেন, আমি তো লখনৌ থেকে কাল আসিনি এখানে, এরাও আসেনি। কি হে, তোমরা রাত্রে এসে তালা ভেঙেছিলে? মস্করার হাসি হাসলেন। আমরা? তারাও হেসে অস্থির হয়ে গেল সব। কেন তালা ভাঙবো? আমরা কি চোর না ডাকাত? ব্যাপার কি বলুন তো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। পুলিশের কর্তা ল্যান্ডলেডির দিকে তাকালেন। আপনি এবার বলুন তো, ঘটনাটি কি হয়েছিল? পদ্মাবতী বললেন, সব তো বিস্তারিতভাবেই বললাম আপনাদের। আমার বাড়ির কাছে একটা আলোর পোস্ট আছে। এদের দোকানঘরটা গেট পেরিয়ে ভিতরে। এরা তালা ভাঙতে ভাঙতে গেটের সামনে এসে যখন ভকত ভাইয়ের গাড়ির সামনে দাঁড়ালো, তখন আমি সেই আলোতে স্পষ্ট দেখতে পেলাম এদের। আমি এদের ডাকাত ভেবে খুব ভয় পাচ্ছিলাম। এই সময়ে ভকতজি গাড়ির দরজা খুলে মুখ বার করে এদের যেন কী নির্দেশ দিলেন, তাকেও আমি স্পষ্ট দেখলাম। তখন আর আমার ভয় করল না, কেননা এই দোকানে ভকতজিও একজন মালিক, এরা তাঁরও লোক। আমি তখন একতলার লবির ফোকর দিয়ে দেখলাম কি করছে। সেখান থেকে দোকান ঘরটা দেখা যায়।
এরা তিনজনই তালা ভাঙছিল। আরও দু চার কথার পরে গাড়ি ভর্তি করে ভকত ভাই শুদ্ধ সকলকে নিয়ে চলে গেল পুলিশ। তালা ভাঙা সাংঘাতিক অপরাধ, এর আর কোনো ওজোর আপত্তি চলল না। পরের দিন মেজর গুপ্ত এসে বললেন, আপনি দুঃখীকে নিয়ে বাড়িঘর বন্ধ করে আমার ওখানে চলুন, কয়েকদিন ওখানেই থাকবেন। সুজাতা বললে, আপনার কি মনে হচ্ছে আমার এখানে থাকাটা নিরাপদ নয়? ভকত ভাই সম্পন্ন লোক, লাখ লাখ টাকার মালিক, যেভাবেই হোক চেষ্টা চরিত্র করে ওর লোকেরা ওকে বেইলে ছাড়িয়েই নেবে। এ ধরনের লোককে বিশ্বাস করা যায় না। প্রতিশোধ পরায়ণ হয়ে রাত বিরেতে এসে কি করবে না করবে, একা থাকেন। ঠোঁট কামড়ে সুজাতা বলল, আমি বরং শ্রীরামপুরেই চলে যাই। তা যেতে পারেন, কিন্তু কয়েকদিন সময় তো লাগবে। বাড়ি ছাড়বেন, কত মূল্যবান জিনিসে ঠাসা ঘর, সেসবেরও একটা বন্দোবস্ত করতে হবে। টিকিট পাওয়া একটা মহা সমস্যা। অকুল পাথারে পড়ে গেল সুজাতা। মেজর গুপ্ত চলে গেলে দুঃখী বলল, মা, তুমি দরজা বন্ধ করে ঘরে একা থাকো একটু, আমি আসছি। তুমি কিছু ভেবো না, কাউকে দরজা খুলে দিও না। সুজাতা বলল, কি ভাগ্য দেখ, এই বিপদের সময় কাঞ্চিটাও নেই। ও গেল দেশে, কবে ফিরবে কে জানে। ও থাকলে কি আমাদের এত ভয় হতো? রাত্রে রেখে দিতাম ওকে, ওর স্বামীও এসে থাকতে পারত। তাই তো, থাকগে, আমি আসি, যা হয় ভেবে দেখব। সুজাতা হেসে ফেলে বলল, তুই আর আমার এখন ছেলে নেই, একেবারে বাপ হয়ে গেছিস। ভেবে দেখে মেয়েকে এখন তুই রক্ষা করবি। দুঃখী বেরুলো সোজা পোস্ট অফিসে। এ কয় বছরে টাকা তার মন্দ জমেনি, প্রায় 4,000। টিপসই দিয়ে তুলে নতুন করে বাবুর জন্য কান্না পেল। ভালো করে অতি সাবধানে কোমরের গেঁজেতে টাকা নিয়ে তারপর সে পদ্মাবতীর কাছে এলো। পা জড়িয়ে ধরে চোর ধরিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা জানালো। পদ্মাবতী বললেন, তোরা দোকান ঘরে একটা ভালো তালা লাগা, এ তালা তো যে কোনো লোক ভেঙে দেবে। আমি তোদের কি সাহায্য করতে পারি বল? তোর মাকে দেখে এসে থেকে আমার মনটা অত্যন্ত খারাপ হয়ে গেছে। দুঃখী বলল, আমার মায়ের মতো ভালো কোথাও নেই। দিদিমা, এই মাকে তুমি তোমার মেয়ে করো। হেসে ফেললেন। মেয়ে করব কি রে? কথা শুনে দুঃখী বলল, মাকে বলে আমি দোকানের কাগজপত্র, ব্যাংকের খাতা, যা যেখানে পাই সব তোমার কাছে এনে দেব। মা তোমাকে তার মা করে নিয়ে তোমার উপর সব ভার দিয়ে দেবেন। নিবারণ উকিল আসবেন, আমি তাকে সব বলে এসেছি দোকানের বিষয়। চুপ করে থেকে আবার বলল, মা বাবু আমাকে লেখাপড়া শেখাবার অনেক চেষ্টা করেছেন, স্কুলে ভর্তি করে দিয়েছেন। আমি ফাঁকি দিয়েছি, দুষ্টামি করেছি, মিথ্যে কথা বলেছি। নইলে আজ কি লেখাপড়া শিখে আমি মায়ের পাশে দাঁড়াতে পারতাম না? মা এত ভালো, সকলকে এত বিশ্বাস করেন, এখন তো মাকে এরা ঠকাবেই ঠকাবে। পয়সা কড়ির খেয়াল কিছু নেই মায়ের। কোথায় যে কি আছে তাই জানেন না। দিদিমা, আমার বাবু তোমাকে কত ভক্তি করতেন, ভালোবাসতেন, কত বলেছেন। বাড়ির মালিক এমন ভালো কারো ভাগ্যে জোটে না। আমি জানি, একবার বাবু অনেক দিন ভাড়া দিতে পারেননি, খুব লজ্জা পাচ্ছিলেন। তুমি বলেছিলে, ছেলের কাছে মায়ের টাকা জমছে, ভালোই তো হচ্ছে। পদ্মাবতী বললেন, পাছা রোট, তোদের বিপদটা কি তা তো বললি না। নতুন কিছু হয়েছে নাকি আবার? খুলে বল সব। বাবুর বন্ধু মেজর আজ এসেছিলেন, বললেন ভকত ভাই জামিনে ছাড়া ফেলে মায়ের ক্ষতি করতে চেষ্টা করবে। আমাদের বাড়িতে কাঞ্চি দিদি ছিল, সে দেশে গেছে, আমি আর মা একা। সেই জন্য বলছেন কয়েকদিন তাঁর বাড়িতে গিয়ে থাকতে।
আমি মাকে নিয়ে মায়ের দেশের বাড়িতে চলে যাব। বাবুর বাড়ি আছে সেখানে। কিন্তু দোকানের কি হবে? দিদিমা, আমি জানি দোকানে অনেক লাভ হয়, টাকা হয়তো জমে না, সবই কারবারে খাটে। কিন্তু বাবু তো মায়ের জন্যে আর একটা দোকান খুলতে চাইছিলেন। বাবুর কে বিলাতি বন্ধু এসেছেন, তাদের নাকি ওই রকম দোকান আছে। আমাদের থেকে কত হাজার টাকার জিনিস কিনলেন, সব নগদে। সব টাকার হিসেব ওই ভকত ভাইয়ের কাছে আছে। টাকা পয়সার ব্যাপারটা সব ভকত ভাই করেন। আমি দেখেছি, দুটো খাতায় দুরকম হিসেব লেখেন। মহিলা ঘড়ি দেখলেন, বললেন, চল তো তোর সঙ্গে, তোদের বাড়িতে একবার যাই, আমি তোর মায়ের সঙ্গে কথা বলি। পা ছেড়ে দুঃখী লাফিয়ে উঠল, যাবে? চলো। পদ্মাবতীকে দেখে সুজাতার দুঃখ ভরা হৃদয় আনন্দে আপ্লুত হলো। এই মহিলার কথা সে কত শুনেছে সুমনের কাছে। কাল পুলিশ, মেজর গুপ্ত, ভকত ভাইরা, তাদের নিয়ে যাওয়া, সবটা মিলিয়ে কোনো কথাই বলতে পারেনি। তাকে দেখে কত যে খুশি হয়েছে জানাতে পারেনি। আজ কম্পিত হাতে হাত জড়িয়ে ধরল। পদ্মাবতী মাথায় হাত রেখে হেসে বললেন, তোমার পুত্র দুঃখী তো আজ আমাকে তার দিদিমা বানিয়ে এখানে নিয়ে এসেছে। বলেছে আমার মাকে তুমি মেয়ে করো। দুঃখী? দুঃখী গিয়েছিল আপনার কাছে? বাহ, দুঃখী তো নিয়ে এলো আমাকে। গাড়িতে তো আমার সঙ্গেই ছিল, গেল কোথায়? সত্যি দুঃখী আপনাকে নিয়ে এসেছে? গলা কাঁপল সুজাতার। তিনিই হাসলেন, তোমার দুঃখী আমাকেও আশ্বাস দিয়েছে, শুধু আমিই তোমাকে মেয়ে করব না, তুমিও আমাকে মা করবে। রাজি? খুব হাসলেন। সুজাতা স্তম্ভিত। যদি রাজি থাকো তাহলে চলো আমার সঙ্গে। কোথায়? শোক দুঃখের সময় মেয়েরা কোথায় যায়? মায়ের কাছেই তো। তোমার মা আছেন কি না আমি জানি না, কিন্তু আমার তো এই নতুন পাওয়া মেয়েটি ছাড়া আর মেয়ে নেই। সুতরাং আমি তোমাকে এখানে একা রেখে যাব না। দুঃখী আপনাকে কি বলেছে? যা বললাম। মেজর গুপ্ত যে বিপদের কথা বলেছেন তাও বলেছে। তোমাদের দোকান যে দেনার দায়ে বিকোবার মতো অবস্থায় নেই তাও বলেছে। আর বলেছে তার প্রমাণের ভার তার দিদিমাকে নিতে হবে, নিতেই হবে। আমি ফিরে গিয়েই আমার সলিসিটার, অডিটার, অ্যাকাউন্টেন্ট সবাইকে ডাকবো। উকিলকে তো দুঃখী নিজেই বলে এসেছে। সবাইকে ডেকে একটা পরামর্শ করতে হবে। তুমি তোমার ভাবনা চিন্তা এখন সব তোমার এই পাতানো মায়ের হাতে ছেড়ে দাও। বাড়ি বন্ধ করো। এখন কয়েকদিন আমার কাছে গিয়ে থাকবে। চিরদিন থাকলেও আমি খুশি। ঘরের অভাব নেই বাড়িতে, অভাব শুধু মানুষের। সুজাতা চা করল, খাবার করল। পদ্মাবতী চা খেতে খেতে অন্তরঙ্গ হয়ে অনেক খুঁটিনাটি তথ্য জেনে নিলেন ব্যবসার। বললেন, তুমি যদি সাময়িকভাবে কদিনের জন্য তোমাদের দেশে যেতে চাও ঘুরে আসতে পারো, কিন্তু এই দোকান বিক্রি করবার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কানপুরের বাড়ি ছেড়ে চলে যাবারও কোনো দরকার নেই। 26 বছর তুমি এখানে বাস করছো, তোমার সব সুখ স্মৃতি এখানে। ভকত ভাই তোমাকে যা ইচ্ছে বোঝাতে পারেন, আমাকে পারবেন না। তোমার দুঃখী ছেলের কথা মতো আমি যখন তোমার মা হয়েছি আর তুমি যখন আমার কন্যা হয়েছ, তখন লড়াইটা তো তার সঙ্গে আমার। জঙ্গলে বাস করে যেমন বাঘের সঙ্গে লড়াই চলে না, জলে বাস করে যেমন কুমিরের সঙ্গে লড়াই চলে না, কানপুরে বাস করেও তেমনি আমার সঙ্গে লড়াই চলে না। আমার শ্বশুর ভারত সারাভাইয়ের দানে এই শহর এত সমৃদ্ধ। আমার স্বামী অনন্ত সারাভাইয়ের দানেও অনেক কিছু হয়েছে।
আমিও তাদের ঐতিহ্য রক্ষা করেই চলি। ভকত ভাই তা জানেন, সুমন জানত, দুঃখী না জেনেও বুঝেছে। আমি নিঃসন্তান, তোমাকে মেয়ে পেয়ে আমি সত্যি সুখী। চলে গেলেন তিনি। কথা থাকলো বাড়ির সব বন্দোবস্ত করে সুজাতা কাল পরশুর মধ্যেই যাবে তার কাছে। পদ্মাবতী দারোয়ান পাঠিয়ে দেবেন রাত্রিবেলা থাকার জন্যে। যাবার আগে দুঃখীর খোঁজ করা হলো, পাওয়া গেল না। এলো সে অনেক পরে, হাসি হাসি মুখ। গম্ভীর হয়ে সুজাতা বললেন, কোথায় ছিলি এতক্ষণ? সব শোধ করে দিয়ে এলাম। কী সব শোধ করলি? বাড়ি ভাড়া দিলাম, মুদি দিলাম, ধোপা দিলাম, শ্রীরামপুরে যাবার টিকিট কাটার টাকাও আছে। ওখানে গিয়ে তো আবার নিজেদের বাড়িটা নিজেদের দখলে আনতে হবে। হঠাৎ রেগে গিয়ে সুজাতা বলল, ছি ছি ছি, শেষে তুই আমাকে এভাবে অপমান করলি? দিদিমাকে ডেকে চালাকি করে তার কাছ থেকে টাকা নিলি? আমাকে একবার জিজ্ঞেস করলি না? কার কাছ থেকে টাকা নিলাম? নিশ্চয়ই পদ্মাবতী সারা ভাইয়ের কাছ থেকে। আমার কিনা খেয়ে দেওয়ার কাজ নেই? তবে এত টাকা তুই পেলি কোথায়? এই দেখো আমার পোস্ট অফিসের বই, আমার বাবু আমাকে দিয়েছে, আমি সেই টাকা তুলেছি। সুজাতা অনেকক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর বঞ্চিত মাতৃত্বের সমস্ত সুধা ঢেলে ব্যাকুল স্নেহে জড়িয়ে ধরল বুকের মধ্যে। একটা কথাও বলতে পারল না, চোখের জলে বুক ভেসে গেল। এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প দুঃখীরাম। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।